আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব কোষ নিয়ে। সো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। কোষ যেটা হচ্ছে জীবদেহ এবং জীবদেহের গঠনের একক। কোষ সম্পর্কে এই যে সূক্ষ্ম চিন্তাভাবনা করতে গিয়ে বিজ্ঞানী রবার্ট হুক সাহেব, তার নামটা আমি লিখি, বিজ্ঞানী রবার্ট হুক সাহেব প্রথমে চিন্তা করতে শুরু করলেন যে মানুষের যে এত বড় দেহ, একটা মানুষ তার যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে তার দেহটা গঠন হয়, এটা মূলত কিসের কারণে হয়। এই সূক্ষ্ম চিন্তাভাবনা থেকে তিনি আনলেন, তার মাথায় আসলো যে আমার এটা রিসার্চ করা উচিত যে এটা কী দিয়ে তৈরি হয়। তখন তিনি রিসার্চ করে দেখলেন, তিনি ইলেকট্রোস্কোপের মাধ্যমে দেখলেন যে অসংখ্য জালের মতো বস্তু দিয়ে, অসংখ্য কিসের মতো বস্তু দিয়ে, এরকম জালের মতো বস্তু দিয়ে আমাদের দেহ গঠিত। যদিও সেই সময় আধুনিক ইলেকট্রোস্কোপ না থাকায় তিনি কিছু কিছু এগুলো দেখতে পাইছিল, পুরোটা দেখতে না পাওয়ার কারণে তিনি এগুলোর নাম দিয়েছিলেন সেল, যাকে বলা হয় কোষ। সো এই নামগুলো দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে এগুলা দিয়ে মানুষ গঠিত হয়। অর্থাৎ আমরা জানি যে মানুষের শরীরে 30 ট্রিলিয়ন কোষ আছে, আমাদের জীববিজ্ঞান বইয়ে 30 ট্রিলিয়ন কোষ আছে, ইন্টারের বইয়ে 37 ট্রিলিয়ন কোষ আছে। এই যে অসংখ্য কোষ, একটা কোষ থেকে দুটা কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষ দিয়ে মানুষের জীবদেহ গঠিত হয়। সো বিজ্ঞানী রবার্ট হুক সাহেব যখন বললেন যে এই যে সেল বা এই যে কয়েদের মতো একটা বস্তু, সেলকে বাংলায় বলা হয় প্রকোষ্ঠ, বাংলায় বলা হয় কি প্রকোষ্ঠ। সো এই যে প্রকোষ্ঠ বা সেল দিয়ে, কোষ দিয়ে ওর একটা জীবদেহ গঠিত হয়। এবার বিজ্ঞানীরা অনেক দিন পর, রবার্ট হুক সাহেব তখন যেহেতু আধুনিক ইলেকট্রোস্কোপ না থাকার কারণে অনেক দিন পর বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আমাদের জীববিজ্ঞানের কোষের যে কোষবিদ্যার যে জনক রবার্ট হুক সাহেব, তিনি যে বলেছিলেন কোষ, এই কোষ সম্পর্কে তারা রিসার্চ করা শুরু করলো। তখন আধুনিক ইলেকট্রোস্কোপ বার হয়, তারা যখন দেখলো যে কোষটা আসলে মূলত কী। কিন্তু তখন যখন দেখলো যে ইলেকট্রোস্কোপের মাধ্যমে এই কোষগুলো দেখলো, তখন তারা দেখলো যে রবার্ট হুক সাহেব মূলত যে কোষের কথা বলছিল সেটা মূলত কোষ ছিল না, সেটা ছিল সেল ওয়ালস। সেটা ছিল কি সেল ওয়ালস, অর্থাৎ মৃত কোষ। অর্থাৎ কোষের যে প্রাচীরগুলো আছে, তিনি মূলত এটা দেখে শনাক্ত করছিলেন যে এগুলো কোষ। কিন্তু তার মানে আধুনিককালে, যখন সেই সময় আর কি আগের যুগে আধুনিক ছিল না, ইলেকট্রোস্কোপ ছিল না, তিনি যেহেতু প্রথম দিয়েছেন, নামটা দিয়েছেন, তো তার নামের প্রতি সম্মান দেখিয়ে তিনি যে নামটা দিয়েছিলেন সেল, তো কোষের নাম সেলে রাখা হয়, তার জন্য এর নাম সেল রাখা হয়। এখন রবার্ট হুক সাহেব সেল ওয়ালস দেখার পর তিনি যে এই সেল চিহ্নিত করেছিলেন, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে বলা হয়েছিল কোষবিদ্যার জনক। তাকে বলা হয় কি কোষবিদ্যার জনক বলা হয়। কাকে? কোষবিদ্যার জনক বলা হয় ভাইয়া রবার্ট হুক সাহেবকে। এখন কোষবিদ্যাকে ইংরেজিতে, জীববিজ্ঞানের ভাষায় কোষবিদ্যাকে ইংরেজিতে বলা হয় সাইটোলজি। কোষবিদ্যাকে ইংরেজিতে বলা হয় কি ভাইয়া? সাইটোলজি। সো কোষবিদ্যা বা সাইটোলজি এটা মূলত কি? কোষবিদ্যা বা সাইটোলজি হচ্ছে জীববিজ্ঞানের ভাষায় কোষের গঠন, কাজ ইত্যাদি নিয়ে যে শাখায় আলোচনা করা, যে শাখায় আলোচনা করা হয়, অর্থাৎ সাইটোলজি বলতে বা কোষবিদ্যা বলতে এটাকে বোঝানো হয় যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, কাজ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। এখন কোষবিদ্যা সম্পর্কে ধারণা দেওয়ার পর এখন বিজ্ঞানী লোয়ি এবং সিকেবিস, তোমাদের জীববিজ্ঞানের প্রথম প্যারাটা যে আছে, ওই প্যারাতে দেওয়া আছে যে বিজ্ঞানী লোয়ি এবং সিকেবিজের কথা। আমি একটু মুছাই নেই। বিজ্ঞানী লোয়ি এবং সিকেবিস, তখন এই যে রবার্ট হুক সাহেব আর অন্যান্য বিজ্ঞানী যে ইলেকট্রোস্কোপের মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে যে পাওয়ার পর বিজ্ঞানী লোয়ি এবং সিকেবিস এটা নিয়ে যখন রিসার্চ শুরু করলো, তারা দেখলো লোয়ি এবং সিকেবিস কত সালে তারা করছে, তারা 1969 সালে তারা রিসার্চ করলো। 1969 সালে তারা রিসার্চ করে কোষের একটা সুন্দর সংজ্ঞা দিল। কোষের সংজ্ঞাটা এভাবে দিল যে কোষ একটা এমন একটা জীবদেহের গঠন, যা জীবের গঠন ও কার্যকরী এককের নামই হচ্ছে কোষ। একটা জীবদেহ যে কারণে গঠিত হয়, অর্থাৎ যার মাধ্যমে একটা জীবদেহ তৈরি হয়, তাকেই তারা বলছে যে কোষ। তারা একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছেন যে কোষ হচ্ছে কি, জীবদেহের কোষ হচ্ছে জীবদেহের গঠন ও
কাজের একক, অর্থাৎ জীবদেহ মূলত যেটা দিয়ে তৈরি, কাজের একক জীবদেহ মূলত কোষ দিয়ে তৈরি, এটা তারা সুন্দরভাবে প্রমাণ করে দিলেন। এবার এই যে একটা সুন্দর একটা আমি এটা 7 স্টার দেবো, কারণ গত কয়েক বছরের বোর্ডে দেখা গেছে এই প্রশ্নটা ক নাম্বারে 100 বার এসেছে। কোষ কি, কোষ কি, কোষ কি। এখন তুমি বলতে পারো, তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমার যদি মনে চায় যে কোষটা আসলে মূলত কি, আমি একটু অন্যভাবে লিখবো, তুমি লিখতে পারো যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, মার্ক দিবে। তুমি যে আরও লেখো কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, এটা স্বপ্রজননে সক্ষম, এটা নিজে নিজে কোষ বিভাজন করতে পারে, এর মাধ্যমে দেহের অর্থাৎ আমরা জানি আমাদের বই আছে, তৃতীয় অধ্যায় আছে যে একজন জীব যদি সঠিক পরিমাণে পুষ্টি পায়, সে 40 থেকে 50 দিনের মধ্যে তার জীবদেহ গঠন করতে সক্ষম হবে। মাত্র 40 থেকে 50 দিনের মধ্যে 30 থেকে 37 ট্রিলিয়ন কোষ তার ভিতরে আসবে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাইলে। এজন্য তুমি এটা ভালো সংজ্ঞা দিতে পারো, আবার এই সংজ্ঞা দিলে তুমি 1 মার্ক পাবা, আশা করা যাচ্ছে। এবার আসো কোষের প্রকারভেদ নিয়ে কথা বলি। কোষ আবিষ্কার করার পর তারা দেখলো যে কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করা, মানে কোষ মূলত কত প্রকার। এখন হচ্ছে গঠনের দিক দিয়ে আছে, কাজের দিক দিয়ে আছে। কাজের দিক দিয়ে যেমন নিউক্লিয়াসের গঠনের দিক দিয়ে কোষ হচ্ছে 2 প্রকার, নিউক্লিয়াসের গঠনের দিক দিয়ে কোষ হচ্ছে 2 প্রকার। এখন হচ্ছে কাজের দিক দিয়ে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠনের দিকে 2 প্রকার, আদি কোষ এবং প্রকৃত কোষ। সো আমরা আলোচনা করি। কোষ হচ্ছে গঠনের দিক দিয়ে 2 প্রকার, একটা হচ্ছে আদি কোষ, আদি কোষ, একে ইংরেজিতে বলা হয় প্রোক্যারিওটিক। ইংরেজিতে বলা হয় কি, প্রোক্যারিওটিক। এই প্রোক্যারিওটিক কথাটি, এই পুরো শব্দটি আছে প্রিমেট থেকে, পুরো শব্দটি আছে কি থেকে, প্রিমিটিভ শব্দের অর্থ হচ্ছে আদি, প্রিমিটিভ শব্দ হচ্ছে আদি। এখন আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওটিক মানে হচ্ছে কি, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আদি নিউক্লিয়াস, যে কোষের ভিতরে নিউক্লিয়াস সুগঠিত নয়। সো আরেকটা হচ্ছে গঠনের দিক দিয়ে হচ্ছে প্রকৃত কোষ, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক। ইউ মানে হচ্ছে কি, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি এখানে পড়লাম যে ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ যে কোষের ভিতরে সুনিউক্লিয়াস বিদ্যমান সেখানে প্রকৃত কোষ বলা হয় বা সুকেন্দ্রিক কোষ বলা হয়, আদি কোষ। এখন গঠনের দিক দিয়ে হচ্ছে প্রকৃত কোষ এবং আদি কোষ। এখন দুটা কিন্তু কোন গঠনের দিক দিয়ে, দুটো হচ্ছে নিউক্লিয়াসের ভিন্নতার দিক দিয়ে। এখন নিউক্লিয়াসটা কি, চলো দেখে নেই নিউক্লিয়াসটা কি। নিউক্লিয়াস এমন একটা বিষয় যেখানে তোমাদের পূর্ববর্তী বোর্ড কোশ্চেন দেখছি যে 3 মার্কে এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে। সো নিউক্লিয়াস প্রথমে জানতে হলে আমাদের 8টা আঁকা জরুরি। সো নিউক্লিয়াস যদি আমি অঙ্কন করি, সে নিউক্লিয়াসের 2টা পর্দা আছে, এই পর্দাগুলোকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেনের 2টা পর্দা আছে। সো এই পর্দাগুলো আমি দিয়ে দিলাম। এই প্রতিটা পর্দার পর কয়েকটা ফাঁক আছে, এটা তোমাদের বইয়ে আছে যে এটাকে বলা হয় নিউক্লিয়ার রদ্ধ। তোমরা বলতে পারো যে নিউক্লিয়ার ছিদ্রও বলতে পারো, এটাকে নিউক্লিয়ার ছিদ্রও বলতে পারো। সো মেমব্রেন আছে, নিউক্লিয়ার ছিদ্র আছে, এগুলো এরকম আছে, আমি দেখাই তোমাদের। নিউক্লিয়াসের ভিতরে একটা বস্তু আছে, গোল বস্তু আছে, যাকে বলা হয় নিউক্লিওলাস, এই যে এরকম দেখতে একটা কি আছে, বস্তু আছে, যাকে বলা হয় কি, নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিওলাসের সাথে বা পুরা নিউক্লিয়াস জুড়ে কতগুলো নিউক্লিওপ্লাজম অর্থাৎ অঙ্গাণু আছে, ছোট ছোট অঙ্গাণু আছে, এরকম অঙ্গাণু আছে, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম বলা হয়। এরকম পুরা নিউক্লিয়াস জুড়ে এরকম কিছু ছোট ছোট অঙ্গাণু আছে, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার প্লাজম। এখন নিউক্লিয়ার প্লাজম আছে, এবং কোষের নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কি, ক্রোমোজোম বিদ্যমান। অর্থাৎ কি, পুরা নিউক্লিয়াস জুড়ে কি আছে, ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের ভিতরে ডিএন থাকে, ডিএনএর ভিতরে প্রোটিন থাকে, যার মাধ্যমে বংশগতি স্থানান্তরিত হয়, পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। এগুলো আমরা পরবর্তীতে জানবো, হয়তো কেউ জানি। এখন আমরা চিহ্নিত করবো এখানে কি কি আছে। আমরা যদি দেখি যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা কি বলা হয়, নিউক্লিওলাস।
লাশ, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং এই যে জালের মতো যে সুতার মতো যে বিষয়গুলো আছে, এই সুতার মতো বিষয়গুলোকে বলা হয় ক্রোমাটিন। কি বলা হয়? ক্রোমাটিন। এই যে এইখানে টিন, অর্থাৎ এখানে আছে এই যে টিন কথাটা আছে, TENE, টিন। এই যে টিন মানে হচ্ছে সুতা। টিন মানে কি? টিন মানে হচ্ছে সুতা। অর্থাৎ ক্রোমাটিন যখন তুমি বলবা তখন সেটা সুতার মতো দেখতে হবে। কিন্তু তুমি যখন বলবা এটার নাম অনেকগুলো হইতে পারে, তুমি বলতে পারো ক্রোমোজোম। এই যে তারপর বলতে পারো তুমি ক্রোমোজোম। এই যে জোম মানে হচ্ছে তোমার হচ্ছে কি? জোম মানে হচ্ছে দেহ স্বাভাবিকভাবে আমরা জানি মোটার মতো দেখতে। তো যখন আধুনিক বিজ্ঞানে বলা হয়েছে যে মানে আগে বলা হয়তো ক্রোমোজোম অধিক মোটা হয়, পানি প্রথমে যখন পানি ধারণ করে তখন অধিক মোটা হয়, তখন পানি বিয়োজন করে তখন খাটো হয়ে যায়। কিন্তু বর্তমান দেখা গেছে যে ওটা না। তারপরেও যখন ক্রোমোজোম মোটা আকার ধারণ করে, ক্রোমোজোম যখন মোটা, অর্থাৎ ক্রোমাটিন তন্তু যখন মোটা আকার ধারণ করে তখন সেটা ক্রোমোজোমে পরিণত হয়। এই জোম মানে হচ্ছে দেহ স্বাভাবিকভাবে মোটা, অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে যখন ক্রোমাটিন তন্তু পানি যোজন করার পর মোটা আকারে তৈরি হয় তখন তাকে বলা হবে ক্রোমোজোম। এবার আমরা আসি, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই পর্দাগুলোকে বলা হয় কি? নিউক্লিয়ার মেমব্রেন। আমি লিখতেছি নিউক্লিয়ার মেমব্রেন। এই যে মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তুমি যেখানেই দেখবা যে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ মেমব্রেন মানে হচ্ছে পর্দা। অর্থাৎ কোনো একটা অঙ্গাণু যদি মেমব্রেন লেখাটা থাকে তাহলে তুমি বুঝে নেবে যে ওটা একটা পর্দা। মেমব্রেন মানে হচ্ছে কি? পর্দা। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই ছোটো এই অঙ্গাণুগুলো আছে এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওপ্লাজম এগুলোকে বলা হয় আগে লিখি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে প্রোটিন সঞ্চয় করা। কি করা? এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটিন সঞ্চয় করা। এর কাজ হচ্ছে প্রোটিন সঞ্চয় করা। নিউক্লিওপ্লাজমের কাজ কি? প্রোটিন সঞ্চয় করা। নিউক্লিওপ্লাজমের কাজ কি? প্রোটিন সঞ্চয় করা। ভাইয়া নিউক্লিওলাস সম্পর্কে এইটুকু জানলে হবে। অর্থাৎ আদিকোষ এবং প্রকৃত কোষ যে সম্পর্কে আমরা জানলাম, এই যে নিউক্লিয়াসের সঠিক গঠন যে আছে, নিউক্লিয়াসের এই সঠিক গঠনের ভিত্তিতে আদিকোষ এবং প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়। যে কোষে সঠিক মানে সুগঠিত নিউক্লিয়াস আছে তাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউক্যারিওটিক সেল। আর যে কোষে এই সঠিক মানে সুগঠিত নিউক্লিয়াস নাই সেটাকে বলা হয় আদিকোষ বা প্রাকেন্দ্রিক কোষ বলা হয়। এই যে আদিকোষের উদাহরণ আমরা এখন বুঝবো। আদিকোষের এবং সুকেন্দ্রিক কোষের একটা চিত্র এঁকে উদাহরণ অনুযায়ী বুঝবো। আমরা যদি বলি যে একটা জীবের নাম বলি নস্টক, যেটা দেখতে এরকম, অনেকটা এরকম। সো এটাকে বলা হয় নস্টক। এটাকে বলা হয় কি? এটাকে যদি আমি চিহ্নিত করি তাহলে নস্টক। এই নস্টকের দেহে হচ্ছে কি? আদিকোষ বিদ্যমান। কি বিদ্যমান? আদিকোষ বিদ্যমান ভাইয়া। নস্টক এটার হচ্ছে, এর যদি আমি কোষটা তোমাকে এঁকে দেখাই, এর ভিতরে যে কোষটা আছে এটা হচ্ছে তোমার এরকম। আদিকোষের চিত্রটা যদি আমি একদমই এঁকে দেখাই তাহলে আদিকোষটা তোমার হবে এরকম। আমি আরেকটা নিচ্ছি। আদিকোষে শুধুমাত্র নিউক্লিয়াস যে থাকে না এমনটা না। আমরা জানি প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের চিত্র আমরা বইয়ের ভিতর দেখছি, সেখানে অনেকগুলো অঙ্গাণু আছে, যেমন মিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর আছে গলজি বডি আছে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে ইত্যাদি। এই যে আদিকোষে এই যে অঙ্গাণুগুলো আছে, কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো নাই। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াসের পাশাপাশি আদিকোষে এই যে কোষের যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে এই অঙ্গাণুগুলো থাকে না। এখন হচ্ছে কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু বলতে কী ছিল? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি, এগুলো থাকে না। এখানে থাকে কি? এখানে অনেকগুলো ফ্লাজেলা থাকে। কি থাকে? অনেকগুলা ফ্লাজেলা থাকে। এগুলোকে কি বলা হয়? ফ্লাজেলা বলা হয়। ফ্লাজেলা থাকে। আবার কি থাকে? এখানে ক্রোমোজোম থাকে। এখানে কি থাকে? এখানে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম থাকে। এই যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম আমরা জানি ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ বংশগতি ধারক ও বাহক। এখন হচ্ছে ক্রোমোজোম কি থাকে? ক্রোমোজোম থাকে, ঠিক আছে, কিন্তু এই ক্রোমোজোমে কি থাকে না? হিস্টোন নামক একটা প্রোটিন থাকে না। কি থাকে না? হিস্টোন নামক প্রোটিন থাকে না। হিস্টোন নামক প্রোটিন থাকে না। যেখানে প্রকৃত কোষের যে নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে সেখানে হিস্টোন নামক প্রোটিন থাকে। এই দিক দিয়ে আবার অনুন্নত সে। এই জন্য অনুন্নত প্রাণীর দেহে ব্যাকটেরিয়া বা নস্টক যাই বলো, অনুন্নত প্রাণীর দেহে
কি বিদ্যমান, অনুন্নত প্রাণীর দেহে হচ্ছে তোমার আদিকোষ বিদ্যমান। আদিকোষে ক্রোমোজোম আছে, তার সাথে সাথে আছে কিছু কিছু কোষ গহ্বর আছে, তারপর আছে রাইবোজোম আছে। তো রাইবোজোম অনেকগুলো প্রকারভেদ থাকে। আদিকোষে রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম, অর্থাৎ সর্বনিম্ন রাইবোজোম হচ্ছে কি আদিকোষে আছে। আর সুকেন্দ্রিক কোষে আছে 80S রাইবোজোম, 80S রাইবোজোম আছে। সুকেন্দ্রিক কোষে 80S রাইবোজোম আছে। এখন আমরা আদিকোষের চিত্রটা দেখলাম, এবার আমরা প্রকৃত কোষের চিত্রটা দেখব। প্রকৃত কোষের চিত্রটা দেখার পর আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে কোষ সম্পর্কে। এখন যদি আমি প্রকৃত কোষের একটা বিষয় দেখি, প্রকৃত কোষে যদি আমি অঙ্কন করি, তাহলে প্রকৃত কোষে আমি প্রাণী কোষটা অ্যাড করলাম, আমি। সো প্রাণী কোষে এখানে ছোটো একটা কোষ গহ্বর আছে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, কিন্তু অল্প করে কোষ গহ্বর ছোটো ছোটো থাকতে পারে। সো এখানে কি আছে, প্লাস্টিড আছে। এখানে কি আছে, প্লাস্টিড আছে। এখানে প্লাস্টিড আছে। এখানে আছে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে। তারপর হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস আছে, ইত্যাদি অঙ্গাণু আছে। অর্থাৎ এখানে মোটামুটি বলতে গেলে সুকেন্দ্রিক যে কোষটা আছে, এই কোষে সকল ধরনের অঙ্গাণু এবং সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। এইভাবে হচ্ছে প্রাণীকোষ। এবং প্রশ্ন আসতে পারে যে প্রাণীকোষ এবং আদিকোষের মধ্যে পার্থক্য কী। প্রাণীকোষ তুমি লিখতে পারো যে সেখানে 70S রাইবোজোম আছে, সুকেন্দ্রিক কোষে 80S রাইবোজোম আছে। তারপর হচ্ছে কোষীয় অঙ্গাণু আদিকোষে বিদ্যমান নাই, কোষীয় অঙ্গাণু সকল ধরনের কোষীয় অঙ্গাণু সুকেন্দ্রিক কোষে বিদ্যমান আছে। আবার কোষকে হচ্ছে কি, এই যে প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহ কোষ, একটা কি কোষ, একটা হচ্ছে দেহ কোষ, যাকে ইংরেজিতে বলা হয় সোমাটিক সেল, সোমাটিক সেল। আবার আরেকটা ভাগ হচ্ছে তোমার হচ্ছে জনন কোষ, ইংরেজিতে যাকে বলা হয় জ্যামিটিক সেল, অর্থাৎ জনন কোষ এবং দেহ কোষ হচ্ছে তোমার কি, জনন কোষ আমরা জানি যে জনন কোষ হচ্ছে পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু। আমরা জানি বাবা এবং মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট গঠন হয়, 2N। জাইগোট গঠন হওয়ার পর এই জাইগোট আবার কি করে, দেহকোষ গঠন করে কিভাবে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্যবার বিভাজিত হওয়ার পর, একবারের পর একবার বিভাজিত হওয়ার পর, অর্থাৎ 2N থেকে আমি যদি বলি 2N থেকে আবার এদিকে 2N, এই 2N থেকে আবার 2N, আবার 2N, এভাবে 37 ট্রিলিয়ন কোষ হওয়ার পর একটা সম্পূর্ণ জীবদেহ গঠন করে। এভাবে জীবদেহ গঠন করার পর দেহকোষ তৈরি হয়। তো গঠনের কাজের ভিত্তিতে, প্রকৃত কোষের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে দেহকোষ। জনন কোষ হচ্ছে বাবা এবং মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে জাইগোট গঠন হয়, তাকে জনন কোষ বলে। এবং জনন কোষের পর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ দিয়ে দেহ গঠিত হয়। আবার কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ কোষ আর হচ্ছে তোমার প্রাণী কোষ। সো উদ্ভিদ কোষ সম্পর্কে আমাদের পরবর্তী নেক্সট ক্লাস আসবে। প্রাণী কোষ সম্পর্কে ইতিমধ্যে আমি একটা চিত্র আর্ট করছি, কিন্তু পুরোপুরি আমাদের পরবর্তী ক্লাসে আসবে আশা করা যাচ্ছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা কমন একটা বিষয় হচ্ছে, উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত থাকলেও প্রাণী কোষে প্লাস্টিড উপস্থিত থাকে না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, কারণ আমরা দেখছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে প্রায় সকল অঙ্গাণু সমান থাকলেও প্লাস্টিকটা অনুপস্থিত, যার মাধ্যমে মানুষকে হেটারোটপিক প্রাণী বলা হয়, অ্যানিমেলিয়া পর্বে প্রাণী বলা হয়। অ্যানিমেলিয়া পর্বে হচ্ছে প্রাণী তারা তাদের দেহে এই প্লাস্টিক না থাকার কারণে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। যখন তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তখন তারা মনে করো উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল হয়। এই জন্য প্রাণী কোষকে আর কি নিজের খাদ্য নিজেই তৈরি করতে হয়। আবার উদ্ভিদকে লাগে না, তারা সূর্যের আলোর মাধ্যমে প্লাস্টিডের গ্রানা অঞ্চলের থাইলাকয়েডে সূর্যের আলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। সো আমাদের পরবর্তী ক্লাস তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর পাবা, মাইটোকন্ড্রিয়ার উপরে পাবা, প্লাস্টিডের উপরে পাবা, তারপর হচ্ছে গলজি বডির উপরে পাবা। এগুলো কোষীয় অঙ্গাণু কীভাবে আমাদের ক্লাস সম্পর্কে এগুলো কোষীয় অঙ্গাণু আমাদের কীভাবে সাহায্য করে, আমাদের কী তৈরি করে, প্রোটিনকে তৈরি করে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবা। সো আমাদের চ্যানেলটাতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব এবং ফলো করো নাই, অবশ্যই করে দেবা। দেখা হবে নেক্সট ক্লাসে।